বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, তাই না? তো আজকে আমি কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় আলোচনা করব। অধ্যায়টির নাম রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। এখানে আমি আমার 1 নম্বর পার্টে কিছু আলোচনা করেছি, আমার পার্ট 2 আজকে। এখানে আছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবাহিতা, কেলাস গঠন, ধাতব বন্ধন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে বা দেখবে। তো আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগ, সমযোজী যৌগ কি হয়তো সবাই জানো। আয়নিক যৌগ হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন হচ্ছে যে বন্ধনটা আয়ন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে যে বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে। এরূপ অসংখ্য অনেক আধান কি করে পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত একটি স্ফটিক তৈরি করে। এদের আন্ত আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় সমযোজী যৌগের তুলনায়। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি। কেন? এই বন্ধনটা তৈরি হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি সমযোজী যৌগের তুলনায়। অপরদিকে সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক কম আয়নিক যৌগের তুলনায়। কেননা সমযোজী যৌগটি আসলে তৈরি হয় দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের কারণে। এই জন্য এদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয় এবং অনেক কম তাপ শক্তি প্রয়োগ করলে এটা কি করে, এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক কম আয়নিক যৌগের তুলনায়। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। এখানে অনেক তাপ শক্তির প্রয়োজন হয়। এখানে আয়ন থাকে, এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা। সমযোজী যৌগ হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের কারণে হয়ে থাকে। এই কারণে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের পার্থক্য সমযোজী এবং আয়নিক যৌগের ক্ষেত্রে। তো দ্রবণীয়তা আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ দ্রবীভূত হয় না। আবার কিছু কিছু আয়নিক যৌগ দ্রবীভূত হয় না, কিন্তু সমযোজী যৌগ দ্রবীভূত হয় না হলেও কিছু কিছু সমযোজী যৌগ আবার দ্রবীভূত হয়। কিন্তু কেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে 2 রকমের শক্তি, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি অ্যান্ড ল্যাটিস এনার্জি। হাইড্রেশন এনার্জি হচ্ছে, যেমন হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি। হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি। হাইড্রেশন এনার্জি হচ্ছে, যদি হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির চেয়ে বেশি হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে যৌগটি পানিতে দ্রবীভূত হবে। হাইড্রেশন এনার্জি মানে পানি যে আয়নগুলোকে ঘিরে ফেলবে, পানি যে আয়নগুলোকে নিজের মধ্যে টেনে নিবে, সেই শক্তি, পানির শক্তি আয়নগুলোকে টেনে নেওয়ার নিজের ভিতরে। ল্যাটিস এনার্জি হচ্ছে
সেই শক্তি আয়নগুলো আয়নগুলো যে মানে আবদ্ধ থাকার যে শক্তি সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। যদি হাইড্রেশন এনার্জিটা ল্যাটিস এনার্জির চেয়ে বেশি হয়, এটা যদি বেশি হয় এটার চেয়ে, তাহলে কি হবে? যৌগটি দ্রবীভূত হবে। যদি ল্যাটিস এনার্জি বেশি হয় তাহলে দ্রবীভূত হবে না। তো এই কারণে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলেও কিছু কিছু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কারণ এদের বন্ধন শক্তি পানির তুলনায় অনেক বেশি। এরা মানে পানিতে এরা হচ্ছে ভেঙে যায় না, এই কারণে এই আয়নিক যৌগগুলো, কিছু কিছু আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। আবার সমযোজী যৌগ, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, যেমন আমরা যেমন অ্যামোনিয়া দ্রবীভূত হয় না। কেননা আমরা যদি পানির মানে অ্যাকচুয়ালি আমরা দ্রবণীয়তার কথা বলতে যাই, তাহলে আমাদেরকে আগে পানির গঠনটা সম্পর্কে জানা দরকার। পানির গঠনটা, যেমন অক্সিজেন, এইটা হচ্ছে অক্সিজেন, ইলেকট্রন। তাহলে এটাতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে অক্সিজেন ডেল্টা মাইনাস দ্বারা আংশিক ঋণাত্মক এবং প্লাস দ্বারা আংশিক ধনাত্মক বোঝানো হয়েছে। তো এখন পানি আমরা জানি দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন নিয়ে পানি যৌগটি গঠিত। তাহলে এই পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে, কেননা পানির যে অক্সিজেন এইটা কি করে, পানিতে অক্সিজেন কি করছে, দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে বন্ধনটি তৈরি হয়েছে। এর তো দুইটা ইলেকট্রন মুক্ত আছে, তারপরে কি করে, এ হচ্ছে হাইড্রোজেনকে নিজের দিকে আংশিক টেনে নেয়। এই কারণে কি হয়, এখানে হচ্ছে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্ত হয়ে যায়। এই কারণে পানিতে আংশিক ধনাত্মক মানে ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তকে পোলার যৌগ বলা হয়, অর্থাৎ পানি একটি পোলার যৌগ। পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের প্রান্ত আছে, এই কারণে পানিকে পোলার যৌগ বলা হয়। তো এই যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তে আমরা যদি আয়নিক যৌগ দ্রবীভূত করি, আয়নিক যৌগ আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে, তাহলে কি করে, তাহলে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এবং আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, ফলে এটা দ্রবীভূত মানে গলে যায়, এখানে দ্রবীভূত হয়। যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইডকে চিন্তা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি ভাঙে কিভাবে, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। এখন যদি এটাকে পানিতে দ্রবীভূত করে, তাহলে কি হবে, পানির ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তকে এবং পানির ধনাত্মক প্রান্তকে সোডিয়াম ক্লোরাইড ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে। তার মানে এইটা হচ্ছে এইখানকে আকর্ষণ করবে, আর এইটা হচ্ছে এইখানে আকর্ষণ করবে, ফলে এটা দ্রবীভূত হবে। আচ্ছা, তাহলে কেন এই ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি বা হলো? এর কারণ হচ্ছে অক্সিজেন কি করে, হাইড্রোজেনকে নিজের দিকে টানে। কেন টানে? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কারণে। তড়িৎ ঋণাত্মক মানে কি, তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে সমযোজী যৌগের বন্ধনস্থ ইলেকট্রন গুলো কে পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পরমাণু তার নিজের দিকে টেনার যে ক্ষমতা, যেমন এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন হাইড্রোজেনকে নিজের দিকে টেনে নেই, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে যদি
পানির অর্থাৎ হাইড্রেশন এনার্জিটা যদি বেশি হতো কম হতো তাহলে কিন্তু এটা দ্রবীভূত হতো না। হাইড্রেশন এনার্জি বেশি হলে হাইড্রেশন এনার্জি যদি কম হতো তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত হতো না। ল্যাটিস এনার্জি যদি বেশি হয় যেটা এটা তাহলে কি হবে, এটা দ্রবীভূত হবে না। ল্যাটিস এনার্জি বেশি হলে, হাইড্রেশন এনার্জি মানে কি পানির আয়নগুলোকে নিজের মধ্যে টেনে নেওয়ার ক্ষমতা। ল্যাটিস এনার্জি আয়নগুলো আবদ্ধ থাকার যে শক্তি বা ক্ষমতা, এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। তো এই হচ্ছে দ্রবণীয়তা। আর সমযোজী যৌগের ক্ষেত্রে যেটা হয়, সমযোজী যৌগে সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না আমরা জানি, কিন্তু আবার কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় কেন? এর কারণ হচ্ছে, এর কারণ কি, পানি হচ্ছে পোলার যৌগ। তো যেসব সমযোজী যৌগতে পোলার সমযোজী যৌগ সেইগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয়। মানে এগুলোতে দুটি প্রান্ত থাকে, বা এইগুলো পানিতে দ্রবীভূত করলে এইগুলো আয়নিক যৌগের মতো আচরণ করে। এই কারণে সমযোজী যৌগ হচ্ছে কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। আর নন পোলার যেগুলো সেইগুলো পানিতে দ্রবীভূত হয় না। নন পোলার সমযোজী যৌগ কখনো পানিতে দ্রবীভূত হয় না, তবে পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। এগুলো বা এমন কিছু যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত করলে এগুলো মানে আয়নিক হিসেবে ভেঙে যায় বা আয়নিক যৌগের মতো আচরণ করে, যার কারণে এগুলো পানিতে দ্রবীভূত হয়। তো তাহলে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলেও কিছু কিছু আয়নিক যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না। আবার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত না হলেও কিছু কিছু সমযোজী যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়। কেন, সেই কারণগুলো আমরা জেনে গেছি, অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। এবার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা আসলে আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন? এর কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য বিচ্ছিন্ন আয়ন দরকার। আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিচ্ছিন্ন আয়ন তৈরি করে, আয়ন হিসেবে অবস্থান করে, কিন্তু সমযোজী যৌগ বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না বা আয়ন হিসেবে অবস্থান করে না। এই কারণে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। আবার কেলাস গঠন, তোমাদের বই এখানে কেলাস গঠনের কথা বলা হয়েছে। যেমন আমরা যদি ছোট্ট বা বইয়ের উদাহরণটাকে আমরা বলি, যেমন সোডিয়াম ক্লোরাইড কেলাস গঠন। তো কিভাবে হয়, সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি ভাবি তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়ামকে এই চিহ্ন দ্বারা এবং ক্লোরিনকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, এই দুটা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এখন কেলাস গঠনের ক্ষেত্রে আমরা কিভাবে কেলাস গঠন করব, তাহলে এখানে হচ্ছে কেলাস গঠন। যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে চিন্তা করি তাহলে মনে করো এইটা হচ্ছে কি সোডিয়াম 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 এটা মানে এটা যদি সোডিয়াম, আসলে এটা মনে করো সোডিয়াম, তাহলে এটা ক্লোরিন, এইটা আবার সোডিয়াম। এটা যে সোডিয়াম হয় তাহলে এটা ক্লোরিন, তাহলে এইটা আবার সোডিয়াম, আবার এইটা হচ্ছে ক্লোরিন। এইটা যে ক্লোরিন হয় এইটা সোডিয়াম, এইটা ক্লোরিন, এইটা আবার কিন্তু সোডিয়াম। এবার কি করব, এবার হচ্ছে সোজাসুজি এইটা সোডিয়াম হলে এইটা ক্লোরিন, তাহলে এইটা
সোডিয়াম, এইটা সোডিয়াম হলে এইটা ক্লোরিন। এবার এখান থেকে এইটা যদি ক্লোরিন হয় তাহলে এটা সোডিয়াম। আচ্ছা, সমান হইতে হবে। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে তারপরে কি হচ্ছে সোডিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে সোডিয়াম। আচ্ছা, এবার কি করব? এবার এটা হচ্ছে তাহলে সোডিয়াম ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এখন কি করব? সবগুলো যোগ করে দেবো, তাহলে কি হবে? তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কেলাসের গঠন। সবগুলো যোগ করে দেব। সবগুলো এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস। আচ্ছা, এখন হচ্ছে আসলে আমি কিন্তু চিত্র ভালো আঁকতে পারি না, আমি শুধু আকারটা মানে দেখালাম, তোমরা সুন্দর করে আঁকাবা। এরকম কেলাস গঠন হয়। আমরা সোডিয়াম নিব, তারপরে সোডিয়ামের বিপরীতে ক্লোরিন, তারপরে সোডিয়াম, আবার ওই একইভাবে সোডিয়াম যদি হয় তাহলে ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন। আমি জাস্ট আকারটা দেখিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে বুঝে সুঝে সুন্দর করে আঁকবা। আমার অঙ্কনটা ভালো নয়। তো এই হচ্ছে কেলাস গঠন। আহ এছাড়া হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড যেমন কেলাস গঠন। সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা ধাতু। সিলিকন ডাইঅক্সাইড যদি আমরা কেলাস গঠন করতে যাই তাহলে কিভাবে দেখো, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এটা কিন্তু ধাতু। এইটা আবার কিন্তু কেলাস গঠন করে লম্বা শিকল আকারে। এটা কি করে? লম্বা শিকল আকারে কেলাস গঠন করে। এই অক্সিজেন, এইভাবে যেতেই থাকবে। এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে দেখবো সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, 1 2 3 4 1 2, এইভাবে লম্বা চিকল এইভাবে হতেই থাকবে। এর কেলাসটা
সরি, সালফার না, সিলিকন, সিলিকন ডাই অক্সাইড। সিলিকন ডাই অক্সাইড প্রতি ক্ষেত্রে দেখবা সিলিকনের যোজনী 4, সালফার সরি অক্সিজেন, সিলিকন 4, অক্সিজেন 2। তো প্রতি ক্ষেত্রে এখানে যেমন 1 2 3 4 1 2, তো প্রতি ক্ষেত্রে এরকম লম্বা শিকল যেতেই থাকবে। তো এভাবে হচ্ছে কি সিলিকন ডাই অক্সাইড এর কেলাস। এগুলো খুবই ইজি জিনিস, এগুলো তোমাদের আসলে তোমাদের কাছে কিছুই না হয়তো। তো যাই হোক, এবার আমি আসি ধাতব বন্ধন। আসলে ধাতব বন্ধন কি? আমরা জানি আয়নিক বন্ধন কাকে বলে, আমরা জানি সমযোজী বন্ধন কাকে বলে। আসলে ধাতব বন্ধন কাকে বলে এটাও জানি। ধাতব বন্ধন কিভাবে তৈরি হয় তাহলে শোনো। আমরা দেখি ধাতব বন্ধন কি বা কিভাবে তৈরি হয়। আচ্ছা, ধাতব বন্ধন হচ্ছে কি ধাতু ধাতুর যে বন্ধন, তাই না? সেটা হচ্ছে ধাতব বন্ধন। মানে একখণ্ড ধাতু, মানে ধাতুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলে। যেমন লোহারতে অসংখ্য পরমাণু পরস্পরের সাথে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, সেটাই তো ধাতব বন্ধন, কারণ এখানে হচ্ছে একই ধাতু। তো এই হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কিভাবে গঠন হয়? আমরা জানি ধাতুর সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকে, এবং এইগুলোর আকার কি হয়? এইগুলোর আকার একই পর্যায়ের পরমাণুর আকারের চেয়ে বড় হয়। আর এই কারণে নিউক্লিয়াস মানে বড় হয়, এবং নিউক্লিয়াস থেকে এদের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ শক্তি অনেক কম হয়, যার কারণে এরা অতি সহজেই ইলেকট্রনগুলো ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়। এই আয়নগুলোকে কিন্তু আবার ধাতব মানে আয়নিক শ্বাস বলা হয়। তো পরিণত হয় এইগুলো ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে মানে ধাতব খণ্ডে মানে সুবিন্যস্ত ভাবে সজ্জিত থাকে ধাতব খণ্ডে। যে এই আয়নগুলো সজ্জিত থাকে কিভাবে? যেমন এখানে এইভাবে এই আয়নগুলো এইভাবে এই ধাতব খণ্ডে দ্বিমাত্রিক হয়ে সজ্জিত থাকে। আর এই আয়নগুলো ত্যাগকৃত ইলেকট্রন কি করে? ত্যাগকৃত ইলেকট্রন পুরো এই ধাতব খণ্ডের মধ্যে বিচরণ করে। এই আয়নগুলো হচ্ছে পুরো ধাতব খণ্ডের মাঝে এগুলো হচ্ছে কি বিচরণ করে এই আয়নগুলো। তাহলে হচ্ছে এই ইলেকট্রনগুলো মানে এই আয়নের মধ্যে, মানে এই ধাতব খণ্ডের মধ্যে এই ইলেকট্রনগুলো মানে পুরো ধাতব খণ্ডে ইলেকট্রনগুলো বিচরণ করে, চলাচল করে। এগুলো আসলে কি হয়? এইগুলো একাধিক কারণ হয়, এগুলো পুরো ধাতব খণ্ডের মানে সবগুলো আয়নের জন্য, মানে আয়নের এগুলো হয়ে থাকে আর কি, সবগুলো আয়নের। তো এই ইলেকট্রন গুলোকে আবার কি বলে? এগুলোকে কিন্তু সঞ্চারণশীল ইলেকট্রন বলে। এই ইলেকট্রন গুলোকে কি বলে? সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন। আর এইগুলোকে কি বলা হয়? পারমাণবিক শ্বাস। পারমাণবিক পারমাণবিক শ্বাস বলা হয়। এখন এই ইলেকট্রন গুলো কি করে? এই ইলেকট্রন গুলো এই ইলেকট্রন যখন দুটি ধাতব খণ্ডের মধ্যে, মানে ধাতব খণ্ডের মাঝে একটি ইলেকট্রন অবস্থান করে, তখন কি হয়? তখন মানে উভয় ধাতব খণ্ড ধাতব খণ্ড ইলেকট্রনের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে আকর্ষিত হয়। তখন এই আকর্ষণ
মানে এই বলটা আর বিচ্ছিন্ন হয় না, তখন এই আকর্ষণ শক্তি থেকে এরা বিচ্ছিন্ন হতে পারে না। আর এই আকর্ষণ শক্তি হচ্ছে ধাতব বন্ধের সৃষ্টির মূল কারণ। মূল কারণ হচ্ছে এই ধাতব বন্ধন সঞ্চালনশীলের সাথে যে আকর্ষণ শক্তি, সঞ্চারণশীল ইলেকট্রনের সাথে যে আকর্ষণ শক্তি, এটাই হচ্ছে আয়নগুলোর সঞ্চারণশীল ইলেকট্রনের সাথে যে আকর্ষণ শক্তি, এটাই হচ্ছে ধাতব বন্ধনের মূল কারণ। এই জন্য ধাতব বন্ধন সৃষ্টি হয়। আর এই ইলেকট্রনগুলোই তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। আমরা যদি এখন এই ধাতব খণ্ডের উভয় পাশে ব্যাটারির ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্ত যুক্ত করি, তাহলে কি হবে? উভয় পাশে, যেমন আমরা যদি এখানে উভয় পাশে এখানে ঋণাত্মক এবং এখানে ধনাত্মক প্রান্ত, তাহলে কি হবে? তাহলে ইলেকট্রনগুলো ঋণাত্মক থেকে মানে ধনাত্মকের দিকে, এই ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে প্রবাহিত হবে। এবং ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ধাতব পদার্থের। তো এই হচ্ছে ধাতব বন্ধন কিভাবে গঠন হয়। আমার সংক্ষিপ্ত পাঠ্য বই কেন্দ্রিক, মানে একমাত্র বোর্ড বইয়ের আঙ্গিকেই কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো এ পর্যন্তই, ভালো থেকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।